Agolino Naithok Klanabagai Avian Chengirimani Agartala Municipal Corporation Koktishala o Avian Klaimuni Shalbani Shalkaka o Avian Klaimunarik Shawi Hastini Tungrang Bodoloni Bishingo Juda Koktama Kasitongu Koktishala DYFI Rasnogor Anchal Malimung Panda Rikshawi Chhatro Jubo Bobna Thiafarma Shikarta Klai Jaka Aro Manjagika Kacham Montreokra Manik Sarkar Logie Tongo LOP Jitendra Chaudhary Khowai Koboni Juda Adongrok Koktama Thunaino Kok Firumurina Thangai Kacham Montreokra Manik Sarkar Shaka Kurichugya Tongko Sangtungnai Lukurokni Bagai Ajimungni Shep Klainani Nangu Sekango Yakshi Bodol Hapango Tongma Jorabo Kurung Thairogo Shep Klaima Yagulono Obohai Avian Klaijakmani Fiaba Tabuk Tongko Sangtungnai Lukurokni Kogno Wanchugya Khari Avian Nimungui Lukurokni Phalnogrok Norjagi Tongbaikha Manirok Subaijagi Tongbaikha Boinithani Lakairok Nawi Tongko Sangtungnai Kurichugya Lukurok Phalnog Riwi Ajimung Ajiwi Tonglaijamani Nok Nokong Pushiwi Tonglaijamani Lama Lamao Asugui O Ajimungni Lama Botabuk Muthakja Kacham Montreokra Botaibo Shaka Obahai Avian Klaimungbai Kurichugya Tongkosang Lukurokno Choprobushe Tongbai Shu Obahai Avian Kurichugya Tongkosang Lukurokno Kebengai Klaijagai Tongo Hni Shelengai Shejawi Koknarakha Kacham Montreokra Manik Sarkar লক্ষ্য করছি যে যেভাবে উচ্ছেদ করছে এটা অমানবিক। তবে এটা ঠিক, রাস্তায় তো শুধু গাড়ি ঘোড়া চলে না, পায়ে হাঁটা মানুষও চলে, তাদের জিনিসপত্র কেনাকাটির জন্য যেতে হয়, হাঁটতে হয়, তার জন্য ফুটপাত তার প্রভিশন থাকবেই। এদিক থেকে যারা ওখানে বসে কাজ করছেন তারা সবাই যে একবারে মানে হাঁটা চলার রাস্তা সবটা দখল করে করছে ঘটনাটা, কিন্তু বাধ্য হচ্ছে, বিকল্প নাই। এখন এদেরকে তো একটা বিকল্প দিয়ে তারপর ওখান থেকে সরানো হচ্ছে। যদি এমন হয় যে বিকল্পের ব্যবস্থা হয়েছে কিন্তু তারা এটা গ্রহণ করতে চাইছে না, তারা এখানেই থাকতে চাইছে, তাহলে প্রশ্নটা আলাদা। আমাদের সরকার থাকার সময়ে মাঝে মাঝে আমাদের যে এই ফুটপাত পরিষ্কার করার জন্য উদ্যোগ নিতে হয়নি, ঘটনা তা না, কিন্তু এই পদ্ধতি আমরা নেই না, আমরা বিকল্প ব্যবস্থা করেছি। এবং আপনারা দেখেছেন যারা খবর রাখেন, আগরতলা শহরের বিভিন্ন এলাকাতে এই ধরনের হকার যারা ফুটপাতে বসে যারা কাজ করেন তাদের স্থায়ীভাবে একটা আস্তানা বা ঠিকানা দিয়ে ওখানে যাতে তারা ব্যবসাটা ঠিকঠাকভাবে করতে পারে তার ব্যবস্থা করেই তারা যেখানে ছিলেন এখান থেকে তাদেরকে সরবার জন্য আমরা আবেদন করতাম, অনুরোধ করতাম। এর মধ্যে যারা একটু উলটপালট করার চেষ্টা করতেন তাদেরকে তো স্বাভাবিক কারণে প্রশাসনিক ভূমিকা নিতে হতো। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, কিছুদিন পরপরই তারা গিয়ে এগুলি হকার উচ্ছেদের নাম করে, ফুটপাত পরিষ্কার করার নাম করে রাতের অন্ধকারে গিয়ে আক্রমণ করছে, ভাঙচুর করছে। এবং সবচেয়ে খারাপ জিনিস যেটা, ঠিক আছে দোকানটা সরাতে হবে, তাদের যে সামগ্রীগুলি এইগুলি কেন নষ্ট করছে? তারা তো ধার দেনা করে বাকিতে বিক্রি করে কোনো মতো এগুলি চালাচ্ছে, এগুলি নষ্ট করে দিলে এগুলো তো আরেকবার কিনে দোকানটা খুলতেই পারবে না, গোটা পরিবারটা রাস্তায় দাঁড়িয়ে যায়। আমি এই জিনিসটা যেটা লক্ষ্য করছি যে প্রচণ্ড বলা যায় একটা জিঘাংসামূলক দৃষ্টি নিয়ে অমানবিক কায়দায় এই আক্রমণটা তারা সংঘটিত করছে। এটা তো জনগণের বিরুদ্ধে, গরিবদের বিরুদ্ধে যুদ্ধ, এটাকে সমর্থন তো করেই না, তীব্রভাবে নিন্দা করছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এটার বিরোধিতা করছে। গতকালকেও আগরতলা শহরে পার্টির সদর কমিটির উদ্যোগে এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছেন এবং দাবি করেছেন বিকল্প দাও, তার ব্যবস্থা করো, জিনিসপত্র যাদের এগুলো সরিয়ে নেওয়ার জন্য সময় দাও, ভাঙচুর করো। এটা তো মানছে না এই সরকার, এটা ক্ষমতা দেখাবার চেষ্টা করছে, এটা ঠিক হচ্ছে না, এটা তীব্রভাবে প্রতিবাদ করছি, এটা হওয়া উচিত না। এসআইআর নিয়ে যেটা হচ্ছে এটা শুরু হয়েছে বিহার দিয়ে, এবং এখন 5টা রাজ্যে সামনে ভোট, তাকে ভিত্তি করে ওখানে তারা যাচ্ছে। আমরাই প্রথম এটা সম্পর্কে বলবার চেষ্টা করেছি। এই যে ইলেকশন কমিশন, তারা পছন্দের লোকদেরকে তৈরি করে বদল দেওয়া করেছে, এবং এই ইলেকশন কমিশন বিজেপিকে সাহায্য করার জন্যে এখন যেটা দেখছে তারা, যে শুধু রামের ভোট সাম দিলে হবে না, ভোটার তালিকাটাকেও বিজেপির সুবিধা মতো তৈরি করতে হবে, এবং এটা করার জন্য এসআইআরটাকে সামনে রেখে
মূলত আক্রমণটা করছে মুসলিম অংশের ভোটার যারা, তফসিলি অংশের ভোটার যারা, গরিব শ্রমজীবী অংশের মানুষ যারা ভোটার তাদেরকে, কারণ এরাই তো বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষুব্ধ। ফলে এই ভোটার তালিকা নিয়ে প্রচণ্ড রকম প্রহসন সেখানে শুরু হয়েছে। আজকেও আমি ডেলি দেশের কথা পত্রিকা পড়তে গিয়ে দেখেছি, আসামের করিমগঞ্জ এলাকার একটা মুসলিম মেয়ে, সে এই সরকার তরফ থেকে তাকে দায়িত্ব দিয়েছে, সে একজন শিক্ষিকা, সেই যে বুথে তাকে দায়িত্ব দিয়েছে 133 জন, এবং এরা সবাই মুসলিম অংশের ভোটার। বিজেপির লোকরা ফর্ম 7-এ তাদের একজন নেতা এদের বিরুদ্ধে অভিযোগ করে বলছে এরা কেউ এখানে থাকে না, এরা ভোটার হতে পারে না, এটা ফলস, এদের নাম বাতিল করো। এই মহিলা তার সঙ্গে আরও 2-3 জন, তাদের নিয়ে তারা দেখেছে এরা সবাই এলাকায় বহাল তবিয়তে আছে, স্থায়ী বাসিন্দা, তারা আগেও ভোট দিয়েছে, এবারও তারা ভোট দেবে। কাজেই আমি তাদের এই যে চাপটা, এটার কাছে আমি মাথা নত করছি না, বরং তাদের বিরুদ্ধে আমি অভিযোগ করছি। এখন দেখা যাচ্ছে এই মহিলাকেই গতকালকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট জেলা তাকে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে। তাহলে ওখানে বিজেপি সরকার, আর ওখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তো সরাসরি বলছে যে মুসলিমদের আমরা তো ভোটার তালিকায় তাদের নাম আমরা কাটবো। রিক্সা শ্রমিক যদি মুসলিম হয়, যারা সোয়ারি, তাদেরকে বলছে মুসলিম রিক্সা শ্রমিককে ঠিক ভাড়া দেবে না, পারলে বিনা ভাড়ায় চলবার চেষ্টা করে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কথা বলতে পারে? প্রধানমন্ত্রী এগুলো শুনছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো শুনছেন না, ইলেকশন কমিশন এগুলো শুনছে না। কাজে সবটা মিলিয়ে এখন আমরা যেটা লক্ষ্য করছি, পশ্চিমবাংলা বলুন, কেরালা বলুন, তামিলনাড়ু বলুন, হ্যাঁ, সমস্ত জায়গায় এবং আসামেও সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো মুখ্যমন্ত্রীর এই অবস্থান, এটার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে নিয়েছে। আমাদের এখানেও আমরা শুনছি যে তারা ঘরোয়াভাবে এই ঘোষণা দিয়ে এসআইআর না করলেও এই ভোটার তালিকাটা তারা সংশোধন করার চেষ্টা করছেন। এখন এটা তালিকাটা প্রকাশ হলে আমরা বুঝতে পারব। ফলে ত্রিপুরাকে ছেড়ে দেবে এটা তো মনে করার কোনো কারণ নেই। ফলে প্রতিবাদ আমাদের করতে হবে। প্রকৃত ভোটার যারা, যে হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, কোন দল, আগে আমাদের দেখার কোনো দরকার নেই। প্রকৃত ভোটার, তার নাম ভোটার তালিকায় থাকতেই হবে। এটা যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিবাদ করতে হবে এবং শক্তপোক্তভাবে যৌথ আন্দোলন সেখানে গড়ে তুলতে হবে। যে প্রশ্নটা করলেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে কথা বলেছেন, তিনি নিজে তো এমনিতে অ্যাডভোকেটই, হ্যাঁ ঠিক আছে, তিনি মুখ্যমন্ত্রী এবং অ্যাডভোকেট দুটোই, কিন্তু তিনি কোর্টে দাঁড়িয়ে বলছেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসেনি, আমি অ্যাডভোকেট হিসেবে এসেছি। প্রচারে মুখ্যমন্ত্রীর কথাই সেখানে এসছে, ভালোই তো। তিনি গেছেন, মূল সমস্যাগুলো 6-7টা পয়েন্টে তিনি তুলে ধরেছেন। আগামীকাল সোমবার প্রাথমিক শুনানির পর কোর্ট, হাইকোর্ট যে বেঞ্চ, তারা কালকে আরেকবার সেখানে শুনবেন। আমরা দেখি, অপেক্ষা করে দেখি। যদিও শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরও আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। আমি তো বলবো এটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন, দেখা যাক ভবিষ্যতে কী দাঁড়ায়। সময় মতো হবে কি না এডিসি? এটা তো আমরা বলতে পারবো। এটা এডিসির যে নির্বাচন, এটা এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের মতো। এডিসি যেটা ষষ্ঠ তফসিল মোতাবেক তৈরি হয়েছে, যেটা আমরা বামফ্রন্ট সরকার লড়াই করে আদায় করেছি, এই ষষ্ঠ তফসিল মোতাবেকে 5 বছর পর পর নির্বাচন করতে হবে। এটা সাংবিধানিক প্রভিশন, এবং রাষ্ট্রপতির প্রতিনিধি রাজ্যপাল এই ষষ্ঠ তফসিল মোতাবেক যে জেলা পরিষদ, এটার তিনি হচ্ছেন নিয়ন্তা। কাজেই এখন ভিলেজ কমিটির নির্বাচন হবে কি হবে না, এটা যারা চালায় তারা এবং সরকার তাদের সুবিধা অসুবিধা মতো সিদ্ধান্ত করেন, কিন্তু এটা করতে হবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। সেদিক থেকে আপনারা যা বলছেন এটা ঠিক। এপ্রিল মাসে এই নির্বাচনটা শেষ করতে হবে, কারণ তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। 4 বছর অতিক্রম করে গেছে, 5 বছরের কাছাকাছি। তো নির্বাচনে তো আমরা লড়ব, আমরা একটা গণতান্ত্রিক শক্তি, এবং আমাদের লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে এডিসি। কাজেই তার যে নির্বাচন, সময়ন্তে সেই নির্বাচনে অংশগ্রহণ করব, এটা আমাদের রাজনৈতিক দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেটা লক্ষ্য করছি, গত এডিসি নির্বাচন প্রকাশ্য প্রচার শেষ হওয়ার পর মধ্যরাত্রি থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণটা তারা সংঘটিত করেছে।
বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং বামফ্রন্ট প্রার্থীদের বেরোতে দেয়নি, ভোটারদের যেতে দেয়নি, জবরদস্তি করে গ্রামের ভোট সাম দেওয়ার চেষ্টা করেছে। ফলে ডিসি নির্বাচনটা বহুলাংশে, পুরোপুরিটা আমি বলবো না গত নির্বাচন, বহুলাংশে এটা রহস্যে পরিণত হয়েছে। এবং এটা 2018 সালের পর এই বিজেপি সরকার আসার পর থেকে এখন অবধি ত্রিপুরা যা যা নির্বাচন হয়েছে, এটা পঞ্চায়েত হোক, নগর পঞ্চায়েত হোক, এডিসি হোক, আমাদের লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচন, কোনো নির্বাচনই সেখানে দেখা যাচ্ছে স্বাধীনভাবে নির্বাচক মণ্ডলী তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারছেন না। জবরদস্তি করে ভোটের অধিকার হরণ করে শাসক দলের জনসমর্থন না থাকলেও নিজেদের জয় নিশ্চিত করার ব্যবস্থা তারা করে দিত। তো এবার জনগণের মধ্যে আমরা যেটা প্রতিক্রিয়া লক্ষ্য করছি, এবং বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায় এই এডিসি তীব্রামাথার হাতে গেছে, কিন্তু সরকার বিজেপি তীব্রামাথা এবং বিজেপি একসাথে মিলেই সরকার চালাচ্ছে। সারা রাজ্যে যেমন দুর্নীতি চলছে, কাজ নাই, রোজগার নাই, খাবার নাই, কেনবার ক্ষমতা নাই, অর্ধাহার অনাহার মৃত্যু, সন্তান বিক্রি। এডিসি এলাকাতে বিশেষ করে উপজাতি অংশের মানুষ এই সমস্যাটা সবচেয়ে বেশি তারা ভোগ করছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে, ট্রাইবেল ছেলেরা আগে যেত, এখন মেয়েরাও কাজ এবং খাদ্যের সন্ধানে ত্রিপুরার বাইরে যেতে বাধ্য হচ্ছে। ওখানে গিয়ে মারাও যাচ্ছে কেউ কেউ, কিন্তু মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না। এই পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে, সরকারের বিরুদ্ধে যেমন ক্ষোভ বাড়ছে, এবং তীব্রামাথা যারা এডিসি চালাচ্ছেন পেছন থেকে সরকারের তাদেরকে সহযোগিতা করার কথা, সরকার তার নৈতিক দায়িত্ব অস্বীকার করতে পারে না, তাদের বিরুদ্ধেও প্রচণ্ড রকম সেখানে বলা যায় ক্ষোভ বিক্ষোভ জমছে, ধুমায়িত হচ্ছে। এবং ঠিকভাবে যদি ভোট মানুষ দিতে পারে, দেওয়ার আগ্রহ আছে, সেই জায়গাতে এদেরকে যারা আছেন ক্ষমতায় তাদেরকে মানুষ আবার ফিরিয়ে আনবে কেন, তাদেরকে থাকতে দেবে কেন, তাদেরকে নিশ্চয়ই তারা এখান থেকে হটাবার চেষ্টা করবে। আমরা জনগণের কাছে আবেদন করছি, তাদের একটা অভিজ্ঞতা আছে এডিসি গঠনের লড়াই। এডিসি গঠিত হওয়ার পর বামফ্রন্ট পরিচালিত এডিসি অবাম শক্তিও এডিসিতে জবরদস্তি করে সন্ত্রাসবাদীদের সাহায্য নিয়ে তারা দখল করেছিল। এই অভিজ্ঞতাও কিন্তু এডিসি এলাকার ভোটার যারা, নাগরিক যারা, তাদের আছে যে বামফ্রন্ট ছাড়া এডিসিকে ভিত্তি করে উপজাতি অংশের মানুষের দৈনন্দিন যে সমস্যা, মৌলিক যে সমস্যা, এগুলি সমাধানের জন্য বিকল্প অন্য কেউ চিন্তা করে না এবং কার্যকরী করার উদ্যোগ নেয় না। সেদিক থেকে আমাদের যে ধারণা তৈরি হচ্ছে যে উপজাতি জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল, এটা চলছে বেশ কিছু সময় যাবৎ, কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ বুঝতে পারছে প্রকৃত মিত্রকে, প্রকৃত প্রতিপক্ষকে। আমি শত্রু শব্দটা ব্যবহার নাই বা করলাম, যারা এখন প্রতিপক্ষ তাদের বড় অংশ আমাদের সঙ্গে সত্যিই যদি উপজাতি জনগণের কল্যাণ চান, আমাদের সঙ্গে আসা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই। কাজে সেদিক থেকে আমরা চাইব গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি দলবল নির্বিশেষে আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট এই লড়াইটাতে যেভাবে অংশগ্রহণ করার চেষ্টা করছি, তাতে তারাও সহযোগিতা করবে। এটাই আমাদের আবেদন, এটাই আমাদের গত মানে এডিসি নির্বাচনে দেখা গেছে মানে বামফ্রন্টের বরাডুপি, এবার কি ঘুরে দাঁড়াতে পারবে এডিসিতে? আমরা তো সেটাই বললাম, গতবার তো ভোট তারা প্রহসন করলো, বাকি সবই করছে। এবারও যদি এটা করার চেষ্টা করে, মানুষের মনোভাব যেটা দেখছি এবং আমরা আবেদন করছি, প্রতিরোধ করতে হবে, মোকাবেলা করতে হবে, নাহলে তো আপনি আপনার অধিকার প্রয়োগ করতে পারবেন। আর যদি প্রয়োগ করতে না পারেন, আবার যদি তাদের হাতে যায়, তাহলে পরিস্থিতি তো আরও খারাপ হবে। কাজে মানুষকেই এগিয়ে আসতে হবে। বাইরের কোনো শক্তি এসে এখানে মানুষকে সাহায্য করবে মনে করলে ভুল করবে মানুষ, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা তো আমাদের ভূমিকা সেখানে নেওয়ার চেষ্টা করব। বর্তমান মুখ্যমন্ত্রী বলছে 28-28, এই বিষয়টা কী বলবেন? এখন মুখ্যমন্ত্রী বলছে 28-28, আবার তীব্রামাথার নেতাও বলছে 28-28, সব মিলিয়ে আসনই আছে 28। দুই পক্ষ যদি 28টা করে আসন পান, তাহলে আসন তো লাগবে 56টা। এটা কোত্থেকে আসবে? কাজে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটার মধ্যে একটা ভীতি লুক্কায়িত আছে। জয়টা সম্পর্কে এই দুই পক্ষের কেউই নিশ্চিত না, এবং বুঝতে পারছে মানুষের মধ্যে তাদের বিরুদ্ধে ক্ষোভ আছে, বিক্ষোভ আছে। তাই একটা পরিমণ্ডল তৈরি করার জন্য এটা হাওয়া তোলার চেষ্টা করছে। বিষয়টা এবারে অত সহজ হবে মনে করার কিন্তু কোনো কারণ